সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। স্থানের চাংখারপুলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে শহীদ হন 5 জন। বুধবার গুলির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজনকে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। 12 জানুয়ারি তাকে হাজির করতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর মানুষের প্রত্যাশা ও চাপ রয়েছে, সেই কারণে সেনাপ্রধান হিসেবে তার মেয়াদকালে নিজে রাজনীতিতে নাক গলাবেন না, রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে দেবেন না, এটা স্পষ্ট অঙ্গীকার, এমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দফতরে দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে ফেনীতে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নানা অনিয়মের দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে শপথে বহাল রাখার আশ্বাসে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন শুভ। সরকারের পতনের পর বাংলাদেশ সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে আগামীর বাংলাদেশ ও তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা সভায় সংস্কার ইস্যুতে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যেখানে সরকার আওয়ামী দোষরদেরই সরাতে পারছেন না। অগ্নিকাণ্ডটা ঘটেছে, সেটার একটা ভিডিও দেখলাম এবং সেখানে বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো শুনলাম। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে, আগে যেটা বলেছি 3টা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন ঘটেছে। ফুলের মোকামা খুচরা বাজার দখলে নেওয়ার অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে। সেই সাথে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে কমপক্ষে 100 ব্যবসায়ীর বাজারে যাওয়া বন্ধ করার অভিযোগ রয়েছে। 4 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় মানবেতর জীবন। যদিও এই প্রস্তাবটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরপরই এটাকে আপত্তিকর হিসাবেই তুলে ধরা হয়েছে। কারণ গেল 53 বছরই আমরা শুধুমাত্র গেল 16 বা 17 বছরে তো এক্সট্রিম লেভেলে ছিল, বাট এর আগের যে 53 বছরে, এই 53 বছরের পুলিশের ভূমিকা নিয়ে সালাম আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য। গতকালকে যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল, বা এই সরকার আমাদের কেন ভয় পায়, কেন ভয় পাচ্ছে, এই প্রশ্নটা আসলে আমার মনে করছে, অনেকেরই মনে করবে। ইনফ্যাক্ট গতকালই একটা টকশোতে যিনি সঞ্চালনা করছিলেন তিনি প্রশ্নটা বারবার করছিলেন যে সরকার কেন আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাবাহিনীর ভাবনার কথা উঠে এসেছে। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে শহীদ হন 5 জন। বুধবার গুলির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজনকে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। 12 জানুয়ারি তাকে হাজির করতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর মানুষের প্রত্যাশা ও চাপ রয়েছে, সেই কারণে 2025 হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয়, এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। প্রধান বিচারপতির সম্মতি পেলে ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের গণহত্যা, গুম খুনের বিচারে আদালতের কার্যক্রম শুরু হবে বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ, তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এদিন আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ফেনীতে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নানা অনিয়মের দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে শপথে বহাল রাখার আশ্বাসে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন শুভ। এই বিষয়ে 15 মিনিট 12 সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মঙ্গলবার রাতে শুভকে আসামি করে মামলা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে আগামীর বাংলাদেশ ও তারেক রহমানের ভাবনা শীর্ষক আলোচনা সভায় সংস্কার ইস্যুতে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যেখানে সরকার আওয়ামী দোষরদেরই সরাতে পারছেন না, সেখানে সংস্কার কিভাবে করবেন? ক্যাবিনেট সেক্রেটারি শেখ হাসিনার আমলে যিনি ছিলেন, তাকে অপসারণ করতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস 5 দিন সময় লেগেছে। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ছাড়া নতুন দল গঠন করা হলে বিএনপি স্বাগত জানাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এই সময় বিএনপিকে যারা প্রতিপক্ষ মনে করছেন তারা গণতন্ত্রের প্রতিপক্ষ বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের প্রতিপক্ষের শক্তি না হয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি হন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন, দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন এবং অতি সত্তর জনগণের সামনে সেটা প্রকাশ করুন, তাহলে বাংলাদেশে অনেক অস্থিরতা কমে যাবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সহ অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঘটেছে সেটার একটা ভিডিও দেখলাম এবং সেখানে বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো শুনলাম। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে। আগে যেটা বলেছি 3টা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা। এই যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নের সন্দেহাতীত জবাবের জন্যই পাঠানো হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা আসলে যে কোনো একটা ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ, কতগুলো মতামত, সিদ্ধান্ত নিয়ে ফেলি, তারপরে ভিন্ন কোনো কথা শুনলে ওটা আমরা মানতে চাই না। এখন আজকে বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয় এবং এইটার আমাদের এই সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এটা ছড়িয়ে পড়ে। এবং তারা এটাও আমাদেরকে দেখিয়েছেন যে কুকুরটির কথা বলা হচ্ছে সে এর আগেও আসলে ওই ফ্লোরে গেছিল, সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে একটা চেয়ারে গিয়ে কুশনের উপরে ঘুমায়। এবং এখানে রেস্টুরেন্ট থাকার কারণে এখানে আসলে অনেক কুকুরই আসে যাদেরকে বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবারগুলো দেওয়া হয়। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারতো সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন, স্লো মোশনে তারা দেখিয়েছেন। এবং আমার ধারণা যে এগুলো আপনাদের সকলের কাছেই অ্যাভেলেবল আছে। অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট কিনা। প্রথম কথা হচ্ছে যে অগ্নিকাণ্ডটা আসলে খুবই ভীতিকর এবং আমাদের জন্য একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ। এখানে কিন্তু আমরাই অফিস করি, ফলে কোনো কিছু হলে প্রথম আঁচটা আমাদের গায়ের উপরই পড়বে এবং যারা ওখানে অফিস করে বা যাদের কার্যালয় ছিল তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার। কাজে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে শতভাগ নিশ্চিত হতে চাইবো। আমাদের করে দেওয়া কমিটি কিন্তু আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি। আমরা বুয়েটকে বলেছি যে আপনারা 3 জন বিশেষজ্ঞ দেন, বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে। পরবর্তীতে আরও 8 জন বিশেষজ্ঞ কোঅপ্ট করা হয়েছে। ফলে ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। এটা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে জুলাই প্রোক্লেমেশন। জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রোক্লেমেশন হয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে। একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে। আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না। আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি 3 দিন পরে এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই। ফলে প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি, একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটা অনুভব করেছি। সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার। ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে। কাজে ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়া আমরা তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তো তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। সংস্কার আগে না আগে নির্বাচন, এটা বারবার তারা বলছেন, আপনারা বলছেন এই জায়গাটা আসলে আপনার সরকার কি মনে করছে? আসলে বিএনপি থেকে আমাদের সাথে যখন কথা বলা হয় তারা এই কথাটা বলেনি যে সংস্কারের প্রয়োজন নেই, তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে এবং তারা সংস্কারের ক্ষেত্রে
কিন্তু নিজেরাও তো মতামত দিচ্ছেন, তারাও লিখিত মতামত দিচ্ছেন। তার মানে হচ্ছে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক। এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকু হবে, সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে, সেটা কার মাধ্যমে হবে, এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে। সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবে, যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবেন। যে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি, যে বার্তাটা পেয়েছি, সেটা হচ্ছে যে তারাও সংস্কার চান, হ্যাঁ, এবং তারা বলছে যে কেউ কেউ বলছে মৌলিক সংস্কার করে নির্বাচন, কেউ বলছে সংস্কার হোক, কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে। আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য, নির্বাচনের প্রাধান্য, সংস্কারও প্রাধান্য। আপনার জুলাই ঘোষণার ব্যাপারে আপনি বললেন যে ড্রাফট করছেন, ড্রাফটের প্রক্রিয়াটা শুরু হয়েছে, তার মানে শুরু হবে। সব পক্ষগুলো একমত হয়েছে, এটা আমরা বলতে পারবো। সব পক্ষগুলো ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন ঘটেছে। ফুলের মোকামা খুচরা বাজার দখল নেওয়ার অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে। সেই সাথে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে কমপক্ষে 100 ব্যবসায়ীর বাজারে যাওয়া বন্ধ করার অভিযোগ রয়েছে। 4 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে। ব্যবসা সব করি না, তো এখন এই চাষবাসই করি। 2 দশকেরও বেশি সময় ধরে ফুল ব্যবসার সাথে জড়িত যশোর ঝিকরগাছার ফুল চাষী আব্দুল সাত্তার। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তার, অথচ 5 আগস্টের পর পতিত আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তার ব্যবসা ধ্বংসের অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে। শুধু সাত্তারই নন, তার মতো গদখালি পানিসারার অন্তত 100 ব্যবসায়ীর একই অভিযোগ। দলীয় কোনো পদপদবি না থাকার পরও আওয়ামী লীগের দোষর বলে তাদের ফুল মোকাম বা খুচরা বাজারে তুলতে দিচ্ছে না বিএনপি লোকজন। এতে 4 মাস ধরে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী চাষীরা। 5 তারিখের পরে আমাদের এলাকায় যারা ব্যবসা করতো তারা তাদের ব্যবসা সব কেড়ে নিচ্ছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানে আওয়ামী লীগের কোনো নামগন্ধ শুনলে তার মেরেছে। লোকই বাজারে ব্যবসা করবে না, যা করার বাজারে ওরাই করবে, আমাদেরকে বাজারে মাল কেনা নিষেধ। অভিযোগের তীর গদখালি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু জাফর ও বিএনপি নেতা আবুল খায়েরের দিকে। বর্তমানে ফুলের দাম নির্ধারণ থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় ফুল পাঠানোর বিষয়টিও নিয়ন্ত্রণ করছে তারা। তো 5 তারিখের পরে আমি যখন আমার ক্ষেতের ফুল হারভেস্ট করে মানে ঢাকাতে পাঠানোর উদ্দেশ্যে পাঠাই লক্ষ্মী বাজারে, তখন কিছু লোকজন আর কি ফুলটা আটকায় আর কি একটু ঝামেলা করে। ফুল বাজারে যে ব্যবসা নিজে স্বাধীনভাবে এবার স্বাধীনভাবে কারণ জোর করতে পারবে না, মানে তারা যা হবে তাই। যারা করেছে তারা করেছে, যারা করেনি তারাও পস্তাচ্ছে, যারা করেছে তাদেরও পস্তাচ্ছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা আবু জাফর। চাষীদের জন্য বাজার সবসময় উন্মুক্ত বলে দাবি করেন তিনি। দলের নাম ভাঙিয়ে দখলদারিত্ব করলে সাংগঠনিকভাবে ব্যবস্থানের আশ্বাস জেলা বিএনপির সদস্য সচিবের। চাষীদের জন্য কিন্তু বাজার সর্বোচ্চ উন্মুক্ত, সে যত বড় আওয়ামী লীগ হোক যাই না, কারণ যেহেতু একটা মাল সে ফুল সে তৈরি করতে চাষ করেছে, তার ক্ষেতের মালটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের কাম্য না। এই ধরনের কোনো অপরাধের সঙ্গে যারাই সম্পৃক্ত হবে সে যত বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা সংগঠন। যেন প্রদীপের নিচেই অন্ধকার। বর্ষবরণের অজুহাতে রাজধানী বিভিন্ন হোটেলে বসে মদের আসর, চলে অশ্লীল কার্যক্রম। সেসব নিয়ন্ত্রণে মাঠে তৎপর ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযোগ পেয়ে রাতভর তারা নানা হোটেলে চালায় অভিযান। আটক হন বেশ কয়েকজন, জব্দ হয় বিপুল পরিমাণ মদ, নেশা জাতীয় দ্রব্য। ক্যামেরা দেখে এভাবেই মুখ লুকানোর চেষ্টা তরুণ তরুণীদের। মূলত রাজধানীর অভিজাত একটি হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানেই দেখা যায় এই দৃশ্য। বর্ষবরণের ভেতরে তখন চলছিল ডিজে পার্টি। 3 থেকে 5,000 টাকার প্যাকেজে অশ্লীল নৃত্য প্রদর্শনীর পাশাপাশি বসেছিল মদের আসর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হাতে নাতে আটক করা হয় 4 জনকে, জব্দ হয় বিপুল পরিমাণ মদ। বার প্রিমিসেস ছাড়া অন্য জায়গায় সংরক্ষণ করে এটা দালালভাবে বিক্রি করতেছিল। তো সেখান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের 92 বোতল বিদেশি মদ, 367 ক্যান বিভিন্ন ব্র্যান্ডের আমরা সিজ করেছি। দফায় দফায় নিষেধাজ্ঞার পরও 31st নাইটে অনেক হোটেলেই চলে অবৈধ কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অপরাধী যেই হোক নেওয়া হবে আইনের আওতায়। ওরা ওখান থেকে আমরা যখন রেড দিই, সাথে সাথে অনেক মানুষ ছিল, তো আমরা ওখানে ঢোকার সাথে সাথে তারা এসকেপ করে চলে গেছে। আপাতত 4 জনকে আটক করেছি, আর এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, যদি থাকে অবশ্যই তাদেরকে আমরা তদন্ত চালিয়ে আইনের ব্যবস্থা নেব। রাজধানীর বেশ কয়েকটি হোটেলে রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রেদওয়ান আহমেদ, যমুনা। তো 2025 জানুয়ারির 1 তারিখ আসলে আমাদের জয়েনিং ডেট ছিল। আমাদের যে 15 অক্টোবর গেজেট হয়েছিল, জয়েনিং ডেট দিয়েছিল 17 নভেম্বর। সেই জয়েনিং ডেট পিছিয়ে আমাদের জয়েনিং ডেট জানুয়ারি 1 তারিখে করা, যেটা আজকে আমাদের নতুন বছর উদযাপনের সাথে আমাদের জয়েনিং করার কথা। সেখানে আমরা আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে বিধ্বস্ত অবস্থায়। আমাদের 15 অক্টোবর গেজেটের নাম এসেছে, বাট 30 ডিসেম্বর যে গেজেট হয়েছে সেখানে আমাদের নাম আসেনি। কেন আসেনি, কি কারণে আসেনি, এটা আমরা জানি না। আমরা সেই প্রশ্নটা নিয়ে এসেছি, জানতে চাই যে আমাদের গেজেটে কেন নাম আসেনি। এবং আজকে যে বৈষম্যহীন বাংলাদেশ, আমরা আগে দেখেছি যে রিপোর্ট হয়েছে যে গত 16 বছরে 259 জনের গেজেট হয়নি এবং তাদের পলিটিক্যাল কারণে বাদ দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ নেই। সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে 259 জনের গেজেট হয়েছে, তারা চাকরি পেয়েছে। সেখানে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন এখন আবার এই বৈষম্য শিকার হচ্ছি, এটাই আমাদের প্রশ্ন। মানে আমরা কেন এই আন্দোলন তাহলে করলাম? এই যে জুলাই বিপ্লব বা জুলাই আগস্ট যে বিপ্লব, সেখানে আমরা সবাই ছিলাম। আমরা তো মেধায় আমাদের চাকরি হয়েছে, আমরা কোনো কোটায় চাকরি পাইনি। এবং প্রথম যে আন্দোলনটা শুরু হয়েছিল কেন হয়েছিল, যে হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হলো যে কোটা পুনর্বহাল হবে। এই কোটা পুনর্বহাল হবে, এই ভিত্তিতে আমরা সবাই আন্দোলনে নামলাম যে না, আমরা কোটা চাই না, আমরা সবাই মেধা ভিত্তিতে কম্পিটিশন করে আমরা চাকরি করবো। এবং সেই মেধা ভিত্তিতে আন্দোলন আজকে এই জায়গায় যে আমরা আমাদের যে ফ্যাসিবাদী সরকার ছিল তার পতন হয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের গেজেট পেয়েছি। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেই গেজেট আবার যখন পুনরায় দিলেন, কোনো সংশোধিত গেজেটে আমাদের এখন নাম নেই। এটা কেন হলো, এই প্রশ্ন আজকে আমাদের এই মানে নতুন বছরের প্রথম দিনে আমাদের এই 222টা পরিবার আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে। আমাদের টোটাল যে রেজাল্টটা ছিল 43তম বিসিএস এর, এটা পূর্ণাঙ্গ রেজাল্টটা প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর হওয়ার পরে যখন আমরা বিভিন্ন দপ্তরে গেছি যে আমাদের জয়েনিং এর বিষয়টা দেওয়ার জন্য, গত সেপ্টেম্বরে এই সরকার আমাদের যোগদানের জন্য প্রক্রিয়া গ্রহণ করে। সেই পরিপ্রেক্ষিতে 256 জনের গত সেপ্টেম্বর মাসে 256 জনের অধিকতর যাচাইয়ের জন্য ফিল্ড লেভেলে এনএসআই বা ডিএসবির কাছে এই তথ্য ওনারা প্রেরণ করে। এর পরিপ্রেক্ষিতে যাচাইপূর্বক 15 অক্টোবরে যখন আপনার একটা গেজেট প্রকাশিত হয়, সেই গেজেটে আমরা অন্তর্ভুক্ত ছিলাম।
দ্বিতীয় ভেরিফিকেশনের প্রথম গেজেটিং। এরপরে আমরা সবাই নিশ্চিন্ত, যাদের গেজেট আসে আমরা আমাদের অধিকাংশই যারা অনেক প্রথম শ্রেণীর কর্মকর্তা বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা যে চাকরিতে ছিল অধিকাংশ মেজরিটি একটা পোর্শন চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে যখন আমরা 1 তারিখে যখন আমাদের জয়েনিং এর ডেট দিল, যখন আমরা নিজেদেরকে প্রস্তুত করলাম চাকরিতে যোগদান করার জন্য, আমাদের কাগজপত্র রেডি করতেছি সবকিছু, হুট করে যখন আমাদের 30 ডিসেম্বর আবার নতুন করে একটা গেজেট প্রকাশিত হলো, সেখানে আমাদের গেজেটের নাম না পেয়ে আমরা খুবই হতাশ এবং আমাদের মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত। এবং আমরা একই সাথে আমাদের জনজীবন, আমরা তো আমাদের প্রাপ্য সম্মানটা চাই, এখন এটা তো আমাদের অস্তিত্বের একটা বিষয়। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে 2019 সালে পাস করেছি। তারপরে ডিসিশন নিয়েছিলাম যে বাইরে চলে যাবো, কিন্তু যাইনি। মা বাবা রিকোয়েস্ট করেছে যে দেশে থাকো, তো অবভিয়াসলি বিসিএস ট্রাই করেছি। তো দেখা গেছে যে এই বিসিএস আমার 41তম প্রথম বিসিএস ছিল, ওটাতে আসে না, কিন্তু 43তম বিসিএস আমার গেজেটে নাম আসছে, রোল আসছে। তো ফ্যামিলি সবাই খুশি যে না ঠিক আছে ভালো, কিন্তু এখন দ্বিতীয় গেজেটে দেখা গেল আমার নাম নাই। মানে আমি বুয়েটে থাকতে হলেও ছিলাম না, কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই, এবং এখানে যারা আছে অধিকাংশই হচ্ছে এরকম। তো কেন আমার সেকেন্ড গেজেটে আমার নাম আসে না আমি জানি না। তো গত 2 দিন ধরে আসলে খুবই অবস্থা খারাপ, এটা খুবই স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে যে আগে চাকরিও ছেড়ে দিয়েছি, 5 বছর পরে আমি এখন পুরো বেকার হয়ে গেলাম। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ছিলাম। আমার রেজাল্ট হওয়ার পরে যখন আমার গেজেট আসন্ন ছিল, ওই সময়টাতে আমি তখন জবটা ছেড়ে দিই। আমি আসলে সত্যি কথা বলতে এটা স্পষ্ট একটা ব্যাখ্যা আমি দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকেই চাচ্ছি, আমি ধারণা প্রসূত কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এখন যেই আইডিওলজিটা নিয়ে আমরা আছি, আমরা একটা বৈষম্যহীন সমাজ, একটা স্বচ্ছ জায়গা, দায়িত্বশীলতার একটা জায়গা, জবাবদিহিতার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি অবশ্যই আশা করবো আমরা যারা গেজেটেড ছিলাম তখন আমি কোন স্ট্যান্ডার্ডে গেজেটেড ছিলাম, এখন আমি গেজেটেড নই, এটা আমি কোন স্ট্যান্ডার্ডে গেজেটেড নই আমাকে বাদ দেওয়ার। এখন এখানে আমার মানদণ্ডটা কি আমি একটা স্পষ্ট ব্যাখ্যা চাই। এবং আমি 15 তারিখে সবার জয়েনিং এর সাথে আমি আমার জায়গা থেকে যেহেতু আমি ব্যক্তিগতভাবে আমি এটুকু দাবি করতেই পারি যে আমার কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ নাই, আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই, আমি গেজেটেড, পূর্ববর্তী গেজেটে আমি গেজেটেড। আমি অবশ্যই চাই 15 তারিখে সবার জয়েনিং এর সাথে আমার জয়েনিংটা নিশ্চিত করা হোক। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত চাকরিতে কর্মরত ছিলাম। 15 অক্টোবর যেদিন এই সরকারের অধীনে আপনার গেজেটটা দেয়, তখন 43তম, তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে চাকরিটা ছেড়ে দিই। তো চাকরি ছাড়ার আবেদন করলাম, আমার হিস্ট্রি আরো করুন। আমি চাকরি ছাড়ার আবেদন করছি, তার 2 দিন পর কর্পোরেশন থেকে একটা প্রজ্ঞাপন দিল যে এই যোগদানটা 17 নভেম্বরের পরিবর্তে 1 জানুয়ারি করা হলো। তখন আমি আবার চেষ্টা করেছি যে আমার ওই চাকরিটা অন্তত 1.5 মাস কন্টিনিউ করা হোক, কিন্তু আমার কর্তৃপক্ষ ওটা আসলে নাই। আমি এখন 1.5 মাস থেকে বেকার, এবং আমি বেকার মানে আমার পুরো পরিবার এই ইফেক্টটা তার উপর পড়ছে। এখন জানুয়ারির 1 তারিখে যেখানে আমাদের কাগজপত্র রেডি করার কথা, ইভেন সেখানে আমরা এখন রাস্তায়, প্রশাসন এখন আমাদের রাস্তায় নামিয়েছে। আমরা এতগুলো 267টা পরিবার, 267 মাথা বা মানুষ দেখতে হবে না, এখানে পরিবার দেখতে হবে। আমরা এখানে একদম নিঃস্ব অবস্থায় রাস্তায় এসে দাঁড়িয়েছি, আমাদের কিছু করার নেই। সরকারের কাছে আমাদের জবাব মানে আমাদের চাওয়া যে আমাদের ক্রাইটেরিয়াটা কি, আমাদের কি স্ট্যান্ডার্ডে বাধ্য হলো। আমাদের বলা হয়েছে এরকম যে আমাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে সেক্ষেত্রে আমরা বাদ দিতে পারি। ফৌজদারি অপরাধ তো দূরের কথা, এখানে আমরা যারা আসি সবাই নন পলিটিক্যাল পরিবার, অপরাধ তো দূরের কথা, নন পলিটিক্যাল পরিবার, কোনো প্রকার রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত না ক্যাম্পাসে না পরিবারে না গ্রামে। আর আমি এখানে ম্যাক্সিমাম গ্রাম থেকে আসছি, তো সেখানে আমাদের রাজনীতি করার সুযোগটা কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শারজিন আলমের একটি বক্তব্যে আজকে সোশ্যাল মিডিয়ায় চলছে তুরজুর আলোচনা এবং সমালোচনা, দুটাই আছে, আলোচনা পক্ষে আছে এবং বিপক্ষে আছে। শারজিন আলম গিয়েছিলেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে। কেন্দ্রীয় সদস্য সম্মেলনটি হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সদস্য সম্মেলনে গিয়ে এসে নতুন তথ্য প্রকাশ করেছেন এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনাকে ভারত পালানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের পরামর্শ পরিকল্পনা সবসময় তাদের পাশে ছিল। ছাত্র শিবির না থাকলে এবারের বিজয় অর্জন করা সম্ভব হতো না বলে তিনি বলেছেন। এই শারজিন আলমের আজকের এই বক্তব্য 5ই অগাস্ট, 5 মাস পরে আজকে 31 ডিসেম্বর, একেবারে ডিসেম্বরের শেষের দিনে এসে যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে ছাত্র শিবির এবং জামাত শিবির কিন্তু কাল হবে সকল রাজনৈতিক দলের চোখে। কারণ জামাত শিবিরকে যারা পছন্দ করেন তারা শুধু জামাত শিবিরই করেন, অথবা অন্যান্য কিছু ডানপন্থী ইসলামপন্থী কিছু দল আছে, কিছু ইসলামিক স্কলার আছে যারা জামাত শিবিরকে পছন্দ করে। সাধারণ মানুষের ভিতরে অনেক মানুষ আছে জামাত শিবিরকে পছন্দ করে। যদিও এই প্রস্তাবটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরপরই এটাকে আপত্তিকর হিসাবেই তুলে ধরা হয়েছে। কারণ গেল 53 বছরে, আমরা শুধুমাত্র গেল 16 বা 17 বছরে তো এক্সট্রিম লেভেলে ছিল, বাট এর আগের যে 53 বছরে, এই 53 বছরে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে একটা ক্লিয়ার মেসেজ আছে, সরকার যার পুলিশ তার। তবে মাত্রাটা সর্বোচ্চ লেভেলে আমরা দেখেছি গেল গত 17 বছর। আর এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশের উপর যে হামলা হয়েছে, যে ক্ষোভ মানুষ ছেড়েছে, তার পেছনে যৌক্তিক যেমন কারণ ছিল, রাজনৈতিক অনেক উদ্দেশ্য কিন্তু ছিল। তবে দিন শেষে পুলিশ বদলাতে চায়, আর এই পুলিশকে সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে পুলিশের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন বা অফিসার আছেন, তারা সরকারের কাছে কিছু জিনিস চেয়েছেন, বিশেষ কিছু ক্ষমতা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেমন মনে করছে, বাংলাদেশের 99% জনগণ কিন্তু এটাই মনে করবে যে পুলিশকে যদি পাওয়ার দেওয়া হয়, তাহলে এটার প্রয়োগ যদি পুলিশ শুরু করে, তাহলে আমজনতার অবস্থা ভাই ডাইলে খিচুড়ি হয়ে যাবে। এটা দেওয়ার মতো সময় বা উপযুক্ত পরিবেশ এখন বাংলাদেশে তৈরি হয়নি। আমিও এটার বিপরীতে। কমিশন সূত্র বলছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ। বিষয়টা বোঝা গেছে। পুলিশের বেশ কিছু প্রস্তাব যুক্ত করা হয়েছে খসড়া প্রতিবেদনে। এর একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তারা চায়। খসড়া প্রতিবেদন যদি বলা হয়েছে, পুলিশ আইন 1861 এর ধারার 5 অনুসারে পুলিশের মহাপরিদর্শক মানে আইজিপি সাহেব গতকালকে যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল, বা গেল 5 মাস যাবত এই সরকারের বিভিন্ন পারফরমেন্সে সাধারণ মানুষ যেমন অনেকটা বিরক্ত, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারাও কিন্তু বিরক্ত। আর যার কারণে 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা যেটাই হোক সেটার ব্যাপারে একটা ঘোষণাপত্র চেয়েছিল সরকারের কাছে। এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে। এখন সরকার খুবই মানে কি বলা হয়, ধরেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইন্ড কারচিপা, কিছুটা ওই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই পরিস্থিতিতে 2025 সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঝে, বিশেষ করে বিএনপির জন্য। এবং কি এর পাশাপাশি
যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা 20%। এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। আর কালকে এই 31শে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যে আন্দোলনের বার্তা, কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে, তো ডক্টর ইউনূস আসলে কি করবেন? তিনি কি নির্বাচনটা দিবেন নাকি দিবেন না? আর তিনি নির্বাচনের জন্য যে সময়টা ঘোষণা করলেন, সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন? ছাত্ররা যে দাবি করে বসেছে, এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী 2-4 বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না, কারণ এটা একটা লং টার্ম প্রসেস। ছাত্ররা যেটা চাইছে, আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। স্ট্রেট কাট বক্তব্য আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গতকালকে মাসুর ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয়। এই সরকার আমাদের কেন ভয় পায়, কেন ভয় পাচ্ছে, এই প্রশ্নটা আসলে আমার মনে করছে, অনেকেরই মনে করবে। ইনফ্যাক্ট গতকালই একটা টকশোতে যিনি সঞ্চালনা করছিলেন তিনি প্রশ্নটা বারবার করছিলেন যে সরকার কেন আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নিতে ভয় পাচ্ছে। আমি নিজেও আসলে জানি না, সরকারের ব্যাখ্যাটা দেওয়া জরুরি। কথাটা এই কারণে বললাম যে সরকার অবশ্যই একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং প্রজ্ঞাপন দিয়ে নিজের মুখ রক্ষা করেছে যে কিছু একটা তো বলতে হয়। এত কিছু করলেন, প্রশাসনের আমলারা বিদ্রোহ দেখালেন, একটা প্রজ্ঞাপন না দিলে কি হয়? কেউ বলতে পারেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শৃঙ্খলা জনিত, কিভাবে বলবো? আমি সেটাও প্রতিবাদ করি যে ব্যবস্থা নেওয়াটা আপনি ভিজিবল করবেন না, ওই ব্যবস্থা নেওয়া আসলে আদতে কার্যকর হবে না। এটা শুধুমাত্র আমাদেরকে শান্ত বা চুপ করানো না, এটা আরো বড় ইম্প্যাক্ট আছে, সেই জায়গায় আসবো। কিন্তু এই ঘটনা যখন ঘটছিল তখন উপদেষ্টা নাহিদ ইসলাম খুব স্পষ্টভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। আমি পড়ি, তিনি বলছেন প্রতিবাদের নামে চাকরি নিয়ম লঙ্ঘনকারী আমলাদের পাশাপাশি আগের শাসনামলে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা বিষয়টি বৈঠক করেছি, আগামী সপ্তাহে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উনি কিন্তু টাইমলাইন বেঁধে দিচ্ছেন, আগামী সপ্তাহ কখন বলছেন? 28 ডিসেম্বর। একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলছেন। তিনি বলেন, বিভিন্নভাবে লুকিয়ে থাকা আগের সরকারের শাসনামলের আমলাদের আমরা চিহ্নিত করেছি, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে আমরা আমলাদের কাছ থেকে বিবৃতি শুনছি, তারা এক ধরনের হুমকি দিচ্ছেন। পূর্ববর্তী শাসনামলে তারা এই দৃষ্টতা অর্জন করেছিল যখন আমরা আমলাতান্ত্রিক নির্ভরতা ব্যবহার করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আমলাতন্ত্রকে শক্তিশালী হতে দেখেছি। আমাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এটি জনগণের সেবা করা এবং একটি সঠিক গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার সময় প্রতিবাদ নিয়ে খেলা বা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া হয়নি। তিনি তার সাথে যোগ করছেন, যে প্রতিক্রিয়া দেখেছে সেটা নৈতিক আইনগতভাবে ন্যায়সঙ্গত হয়নি, তারা সরকারি নিয়ম ভঙ্গ করেছেন। আমি ওইদিকে এখন আর যাচ্ছি না, কিন্তু যে স্টেটমেন্ট সরকারের দিক থেকে এসেছে সেটা আমি একটু পড়তে চাই। এটা বলছে এরকম, সব প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তাদের বিষয়ে বলেছে, কেউ বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন। কেউ বিধি লঙ্ঘন করলে, মানে ভবিষ্যৎ সম্পর্কে বলা হচ্ছে ব্যাপারটা এইরকম। তারা বলছেন এরকম যে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করেছেন। এই কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এটা ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। এখানে কিছু অংশ উল্লেখ করে বলা হচ্ছে, যেমন কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসমক্ষে আপত্তি উপস্থাপন করতে বা যে কোনো প্রকার বাধা দিতে পারবেন না। অন্যথায় অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারবেন না। মানে কি পরিমাণ উত্তেজিত এবং প্ররোচিত করা হয়েছিল আমরা দেখেছি। নট অনলি দ্যাট, জরুরি কথাটা হচ্ছে অবসরপ্রাপ্ত আমাদেরকে হায়ার করে, আমরা ছোটবেলায় শুনতাম হায়ার করে খেলতে নিয়ে যাওয়া হয়, হায়ার করে খেলতে নিয়ে আসা হয়েছিল বিষোদ্গার করার জন্য এবং হুমকি দেওয়ার জন্য। তাই করা হয়েছে, নিজেরা দিয়েছেন, অন্যরাও দিয়েছে, যারা কর্মরত আছেন তারা তো বটেই। মানে অবসরপ্রাপ্তদেরকে ডেকে আনা হয়েছিল এবং গোষ্ঠী স্বার্থ কথা বলছি, বারবার এটা গোষ্ঠী স্বার্থ, তারা প্রশাসনের আমলা, সুতরাং তাদের বিরাট হ্যাডাম, তার সেটা দেখাবেন। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।